অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে শাকিব খান অভিনীত তাণ্ডব মুভিটি। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেনেশন নিয়ে। বাংলাদেশে যে এত অ্যাকশন থ্রিলার মুভি তৈরি করা সম্ভব, এই ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তাই অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভি শুরুতেই দেখা যায় চ্যানেল বাংলা নামে একটি টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছিল একজন লোক। তিনি বলতে থাকে যে দেশের আবহাওয়া খুবই ভালো, আকাশে কোনো রকম কোনো মেঘই নেই, আর নেই বা কোনো বৃষ্টিপাত বা ঝড়ও। পুরো দেশে কোনো বিপদ সংকেত নেই। আবহাওয়া বার্তা শেষ হলেই সেখানে এসে উপস্থিত হয় মন্ত্রী মাহতাব হোসেন। এখানে পুরো দেশের কোনো আশা বিষয় নিয়ে একটি টক শো হবে ওনার। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেই টক শো। হোস্ট বিভিন্ন প্রশ্ন করছিল আর মন্ত্রী সব ঠিকঠাক উত্তর দিচ্ছিল। খুব সুন্দরভাবে চলছিল প্রোগ্রামটা। অন্যদিকে দেখা যায় বেশ কয়েকজন একটি পাশে কোথাও একটা যাচ্ছিল, আর সবারই পরনে ছিল মানকি মাস্ক। ওরা এমন মাস্ক পরে আছে কেন, আর ওরা যাচ্ছেই বা কোথায়? কিছুক্ষণের মধ্যেই মিনি বাসটা চলে আসে চ্যানেল বাংলার হেড অফিসের সামনে, যে জায়গাটায় মন্ত্রীর সাক্ষাৎকার হচ্ছে। ধীরে ধীরে সবাই বাস থেকে নামতে শুরু করে। সবার হাতেই একটা করে বন্দুক। এভাবে তো মানুষ ব্যাংক ডাকাতি করতে যায়, তবে এরা টিভি চ্যানেলে কেন, সেটা একটু পরেই জানা যাবে। চ্যানেল বাংলার যত সিকিউরিটি আছে সবাইকে মেরে ধসিয়ে দেয় মানকি মাস্ক পরা লোকেরা। তারপর ঢুকে পড়ে সেই রুমে যেখানে মন্ত্রীর টক শো হচ্ছিল। মানকি মাস্ক পরা লোকগুলোকে এভাবে আচমকা আসতে দেখে সেই রুমের সবাই ভয়ে কেঁপে ওঠে। আর ভয় পাবেই না কেন, এমন অদ্ভুত মাস্ক পরা লোকজন, আবার সবার হাতে বন্দুক। সেখানে এসেই একজন উড়াধুরা নাচানাচি শুরু করে। আসলে এখানে কি হচ্ছিল কেউই বুঝে উঠতে পারছিল না। তখন মন্ত্রী খানিকটা চটে যায় ওর ওপর, সাথে বলতে থাকে, আমি কে তুই জানিস? এখানে এসে তুই কি শুরু করেছিস? এর জন্য তোর কি হতে পারে, তোর কি ধারণা আছে? এই ব্যাপারে অনেক রেগে যায় লোকটা আর মন্ত্রীকে গুলি করে দেয়। সাথে সাথেই মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। এই সময়ে টিভি চ্যানেল কিন্তু লাইভেই ছিল। মানকি মাস্ক পরা লোকের কার্যক্রম পুরো দেশের মানুষ দেখে ফেলে। তারপর ধীরে ধীরে ক্যামেরার সামনে যায় লোকটা, কিছুক্ষণ আনশান করে তারপর মাস্কটা খোলে। ওর নাম হচ্ছে স্বাধীন, আর ভাবসাব দেখে মনে হচ্ছিল সে একদম পুরো লেভেলের সাইকো। অন্যদিকে দেখা যায় চ্যানেল বাংলার হেড অফিসে অ্যাটাক হয়েছে। সেখানে মন্ত্রীরাও রয়েছে, সাথে সিভিলিয়ান তো আছেই। এই জন্য 1 মিনিটও দেরি না করে সোয়াট টিম ও মিডিয়া দিয়ে সেখানে ভরে যায়। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কি হতে যাচ্ছে ভেতরে। সোয়াট টিম অ্যাকশনে নামার জন্য প্রস্তুত, তবে মন্ত্রী আর সিভিলিয়ানদের কথা চিন্তা করে কিছুই করতে পারছিল না। এই ব্যাপারটাতে যেন পুরো দেশ উত্তাল হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক পাগল প্রায় হয়ে যায়। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম বলে ওঠে, স্যার, আমাদের একজন সাংবাদিক রয়েছে, তাকে দিয়ে সমাধান করা যেতে পারে। এসব কাজে সে খুবই পারদর্শী আর ও অনেক সৎ। এই কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন দিতে বলে। তখন ফয়েজ জানায়, ম্যাম, একটু সমস্যা আছে, আমি ফোন দিলে সে আসবে না। যদি আপনি ফোন করে বলেন তাহলে সে অবশ্যই আসবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করা হয় সাংবাদিকটাকে। ওনার নাম সায়রা। স্বরাষ্ট্রমন্ত্রীর কল পেয়ে ঘটনাস্থলে যায় সায়রা। সেখানে আসলেই সব খোলামেলা করে জানানো হয় সায়রাকে। সাথে এটাও জানানো হয় সায়রাকে ভেতরে যেতে হবে ওদের সাথে কথা বলার জন্য। অন্য কোনো উপায় না থাকায় সায়রাও রাজি হয়ে যায় যাওয়ার জন্য। তারপর ভেতরে এসে পরে সায়রা। সে আসার আগে তার সাথে একটি গোপন ক্যামেরা দেওয়া হয়েছিল, যেন সোয়াট টিম ভেতরে সবার অবস্থান বুঝতে পারে, এরপর তারা যেন অ্যাকশন নিতে পারে। কিন্তু ওদের প্ল্যানে পানি ফেলে দেয় স্বাধীন। সেই গোপন ক্যামেরা স্বাধীন দেখে ফেলে আর নষ্ট করে দেয়। তারপর সায়রা তাকে বলছিল, এই সাধারণ মানুষের তো কোনো দোষই নেই, তো ওদেরকে প্লিজ ছেড়ে দিন। তবে স্বাধীন কিছুতেই মানে না আর অনেক রাগান্বিত হয়ে সায়রার গলা টিপে ধরে। ঠিক তখনই সোয়াট টিমের লিডার নাই মাইক দিয়ে শেষ সতর্কবার্তা দেয়, 5 মিনিটের মধ্যে যদি মন্ত্রীকে ছেড়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। এটা শুনেই লাইভে গিয়ে স্বাধীন বলে, আমি মন্ত্রীকে ছেড়ে দেব, সাথে সকল মানুষদেরও। তবে আমার একটা শর্ত আছে, এর সবার বদলে 3 জনকে ভেতরে আসতে হবে।
ধর্মমন্ত্রী মোলায়াম চৌধুরী, আইনজীবী জমশেদ, আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম, আর সাথে সায়রা তো থাকবেই। স্বাধীনের মুখের কথা শুনে ওপর থেকে চাপ আসতে থাকে সবার ওপর। তারপর কোনো উপায় না থাকায় সবাইকে ভেতরে যেতে হয়। ওরা তিনজন ভেতরে যাওয়ার সাথে সাথেই বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়। ওরা সমাধান করতে চাইলে স্বাধীন বলে, এভাবে না, আমরা সবাই লাইভে যাব, আমাদের হোস্ট থাকবে সায়রা, যা কথা হবে সেখানেই হবে, যা জানার সেটা গোটা দেশের মানুষই জানবে। স্বাধীনের মুখে এসব শুনে ওরা তিনজনই অবাক হয়ে যায়। তো টকশো শুরু হওয়ার পরই সায়রা স্বাধীনকে বলে, আচ্ছা আপনি কে, আপনি কি চান? এটা শুনে স্বাধীন জানায় যে তাহলে আপনাদেরকে 8 বছর পেছনে যেতে হবে আমার কাহিনীটা পুরোপুরি জানার জন্য। সাথে সাথেই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় স্বাধীন আর নিশাত একে অপরকে খুব ভালোবাসে। আর প্রত্যেকটা প্রেমিকের মতো স্বাধীনও বেকার গ্র্যাজুয়েট। আর নিশাতকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা পাত্রও খুঁজছিল। এমনই একদিন নিশাত স্বাধীনকে নিয়ে আসে ওর বাবার সাথে দেখা করানোর জন্য। তখন নিশাতের বাবা বলে, এক শর্তে আমি নিশাতের সাথে তোমার বিয়ে দেব, যদি তুমি 2 মাসের মধ্যে কোনো চাকরি ব্যবস্থা করতে পারো। তখন স্বাধীনও রাজি হয়ে যায়। শুরু হয় স্বাধীনের চাকরি খোঁজ করা। তখন স্বাধীন ঠিক করে সে ঢাকায় যাবে। ঢাকা যাওয়ার পরই স্বাধীন শুরু করে ইন্টারভিউ দিতে। একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছিল, কিন্তু কোনোটাতেই চাকরি হচ্ছিল না ওর। এমনই একদিন হঠাৎ স্বাধীনের কাছে একটা মেইল চলে আসে, একটা চাকরি হয়ে গেছে ওর। এতে স্বাধীন তো মহা খুশি। সাথে সাথে নিশাত ও তার বাবাকে একথা জানায় স্বাধীন। এবার ওদের বিয়েটা খুব সুন্দরভাবেই হবে, আর কোনো রকম কোনো বাধাই থাকলো না। পরদিন সকালবেলাতেই স্বাধীন চলে আসে অফিসে জয়েন করার জন্য, কিন্তু সেখানে এসে খেয়ে যায় বড় মাপের একটা ঝাটকা। ওকে জানানো হয় ভুলে ওর কাছে মেইলটা চলে গেছে, আসলে চাকরিটা হয়েছে অন্যজনের। তখন ওই অফিস থেকে বের হয়ে আসার সময় একজন পিয়ন স্বাধীনকে বলে, স্যার চাকরিটা আপনারই হয়েছিল, কিন্তু আমাদের বস টাকার জন্য চাকরিটা অন্যজনকে দিয়ে দিয়েছে। আসলে এখন টাকা ছাড়া কোনো চাকরি সম্ভব হয় না। এখন স্বাধীন কি করবে? বাড়ির সবাইকে সে তো বলেছে তার চাকরিটা হয়েছে, এখন সে কিভাবে বলবে সে একটা ভুল নিউজ পেয়েছিল? তখন সে অনেকটা সাহস জুগিয়ে ফোন দেয় নিশাতকে। ওর সাথে কথা বলতে থাকলে নিশাতের বাবা ফোনটা নেয়, কিন্তু ওর বাবা কিছুই বুঝে না ওঠার আগেই নিশাতের কাছে ফোনটা দিয়ে দেয়। তখন স্বাধীন ঠিক করে যে সত্য কথাটা আর কাউকে বলবে না, যেভাবে চলছে চলুক। এভাবেই স্বাধীনের মিথ্যা বলা শুরু হয়। সে শুরু করে ফুড ডেলিভারির কাজ, রাতে ফুড ডেলিভারি করে, আর দিনের বেলায় ইন্টারভিউ। এভাবেই চলতে থাকে কয়েকটা দিন। হঠাৎ একদিন তার একটি চাকরি হয়ে যায়, আর বিয়েটা করে সে চাকরিতে জয়েন করার কথা বলে, আর অফিসের বসও রাজি হয়ে যায়। পরদিন সে বাড়ি যাওয়ার জন্য চলে আসে বাস স্ট্যান্ডে। গাড়িতে চড়েই যাত্রা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে গাড়িটা থামায় পুলিশ, আর স্বাধীনকে খুনের মামলায় ধরে নিয়ে যায়। সে নাকি হ্যারিসকে মেরেছে। হ্যারিস যে আসলে কে তা স্বাধীন কখনো দেখেনি। শুনশন একটি আয়না করে নিয়ে আসা হয় স্বাধীনকে। শুরু হয় ওর ওপর অত্যাচার, আর ওকে স্বীকার করাতে চাইতো তুই খুনটা করেছিস। অন্যদিকে দেখা যায় বিয়ের জন্য বসেছিল নিশাত, কিন্তু স্বাধীনের কোনো খোঁজখবরই নেই। এরপর জানাজানি হয়ে যায় স্বাধীন খুন করে পালিয়েছে। এই কথা শুনে নিশাত আত্মহত্যা করে। নিশাতের কথা শুনে স্বাধীন অনেক কষ্ট পায়, আর ওর মাথায় যেন সব তারই ছিঁড়ে যায়। তারপর শুরু করে দেয় তাণ্ডব লীলা। একে একে সেখানে থাকা সব পুলিশদেরকে মারতে শুরু করে, চোখের পলকেই সবাইকে মেরে ফেলে। তারপর সে আয়নাঘরে থাকা সবাইকে মুক্ত করে দেয়। এটুকু বলেই থামে স্বাধীন। আর এরপর ওই তিনজনের দিকে আঙুল তুলে বলে যে এই অবস্থার জন্য ওরা তিনজনই দায়ী, কিন্তু স্বাধীনকে ধরে নিয়ে যাওয়ার পেছনে ওদের কি হাত থাকতে পারে, এই ব্যাপারটা জানতে চায় সায়রা। তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে, তখনই সে দেখতে পায় সোয়াত টিম ভেতরে ঢুকে পড়েছে, আর ওর লোকজনকে মারতে শুরু করেছে। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় স্বাধীন। তখন 2 মিনিটের বিরতি বলে স্বাধীন শুরু করে দেয় তাণ্ডব লীলা। চোখের পলকেই সোয়াত টিমকে ধোঁয়াশাই করে ফেলে স্বাধীন। এখন শুধু বাকি কমান্ডার। তারপর ওকে কাঁধে করে টানতে টানতে আনছিল স্বাধীন। ঠিক তখনই দেখা যায় সায়রা ওর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ সেভাবেই থাকে, পরে গুলি না করে আবারও লাইভে চলে আসে। আসলে স্বাধীনকে যে ধরে নিয়ে গিয়েছিল তার জন্য এরা তিনজনেই দায়ী। প্রথমে ধর্মমন্ত্রীকে প্রশ্ন করলে সে কিছুই জানে না এমন একটা ভাব নাই। পরে স্বাধীন একটা ভিডিও দেখায় ওকে, সেখানে দেখা যায় মন্ত্রীর মায়ের মুখ থেকে অক্সিজেন মাস্ক
খুলে নেওয়া হয়েছে। এই বইয়ে মন্ত্রী সব বলতে শুরু করে। অনেক বড় বিজনেসম্যান আমজাদ মনসুরের ছেলে সিয়াম এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না। একদিন একটা হোটেলে এসে পৌঁছায় ওরা বাপ ছেলে। ওইখানে মূলত ওরা এসেছিল হ্যারিসের সাথে একটা ডিল করানোর জন্য, কিন্তু ভুলবশত সিয়াম হ্যারিসকে মেরে ফেলে। ঠিক এই জন্যই রাত্রিবেলা আমজাদ দেখা করতে আসে ওই তিনজনের সাথে। তখন মন্ত্রীকে ব্যাপারটা সামলে নিতে বলে আমজাদ, তবে তার জন্য 500 কোটি টাকা করে চায় ওরা তিনজন। এতে আমজাদ রাজি হয়ে যায়। আর এই কেসেই ধরা হয়েছিল স্বাধীনকে। চ্যানেল বাংলায় ভুয়া নিউজ দিয়ে স্বাধীনকে ফাঁসানো হয়েছিল। এই সব কিছুই সায়রা জেনে গিয়েছিল। এর জন্য সায়রার ভাইকেও ওরা সেই আয়নাঘরে নিয়ে রেখেছিল, কিন্তু সায়রা এসব জানতো না। জনসম্মুখে মন্ত্রী সবকিছু স্বীকার করে নেয়। পুরো দেশের মানুষ স্বাধীনের পক্ষে হয়ে যায়। এবার ওদের তিনজনকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। এরপর স্বাধীনের সাথে থাকা লোকগুলো নিরাপদে বাইরে চলে আসে। ভেতরে থাকে সায়রা ও স্বাধীন। সায়রা অনেক আগেই হাত মিলিয়েছিল স্বাধীনের সাথে, কারণ যখন সায়রার ভাইকে আয়নাঘরে রাখা হয়েছিল তখন স্বাধীন ওখানেই ছিল। স্বাধীনের সামনেই সায়রার ভাইকে মেরে ফেলা হয়। এইসব কিছুই স্বাধীন সায়রাকে বলে। এর জন্য সায়রা স্বাধীনের সাথে হাত মিলিয়ে নেয়। এখন স্বাধীন পুলিশের কাছে স্যালেন্ডার করতে চায়। তারপর পুলিশ স্বাধীনকে ধরে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরেই স্বাধীন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এই খবরটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে খুব একটা সময় লাগে না। তারপর সবাই একত্রিত হয়ে চিন্তা করতে শুরু করে, স্বাধীন তো নিজে নিজে স্যালেন্ডার করেছিল, তবে এখন আবার কেন সে পালালো? ঠিক তখনই এক পুলিশ এসে উপস্থিত হয় সেখানে। ইনি প্রথম ব্যক্তি যে স্বাধীনকে ধরেছিল। সে জানায়, আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা সে স্বাধীন না। তাহলে এটা আসলে কে? অনেকক্ষণ পর তারা জানতে পারে তার আসল নাম মিখাইল। সে ছিল বিশ্বের টপ 1 ক্রিমিনাল। 15 বছর ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। সে ছিল আয়নাঘরে। ওইখানেই স্বাধীনের সাথে পরিচয় হয় মিখাইলের। তখন স্বাধীন মিখাইলকে সব গল্প খুলে বলে। এর প্রতিশোধই মিখাইল নেয়। তখন দেখা যায় মিখাইল যখন চ্যানেল বাংলায় ছিল তখন তার অন্য টিম গিয়েছিল একটি ব্যাংকে। তখন তারা ওই ব্যাংকের সব টাকা লুট করে নেয়। তখন বাংলাদেশ সরকার মিখাইলকে ধরার জন্য ইনভেস্টিগেশন শুরু করে। অন্যদিকে দেখা যায় একটা ওয়্যার হাউসে অনেকগুলো লোক একত্রিত হয়েছে। তারপরে এন্ট্রি নেয় সৌরঙ্গ মাসুদ। আসলে বাংলাদেশ ব্যাংক ডাকাতির প্ল্যান সে অনেক আগেই করেছিল, কিন্তু মিখাইল তার আগেই সব প্ল্যান ভেঙে দিয়ে সব টাকা লুট করে নেয়। তখন মাসুদও প্রতিশোধ নেওয়ার কথা বলে। তখন মিখাইল মধ্য আঙ্গুল দেখিয়ে দেয় আর মুভিটি শেষ হয়ে যায়। তাণ্ডব 2 আসবে সেটা সিনেমার শেষেই জানিয়ে দেওয়া হয়েছে। তাণ্ডব 2তে কী কাহিনী হতে যাচ্ছে বুঝতেই তো পারছো সবাই। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। বাই।